মাসুদ কামাল, তাহলে আসলে মানে এই ধারণার কথা আপনারা বলবেন না, বলাটা অনুচিত বলছেন যে কে কে আসলে এই, আমাকে শুনছেন? আপনার কথা খুব আস্তে শুনছি। আচ্ছা, আ- আ- আমি যদি আপনি আমাকে বুঝতে পারেন যে ধারণা করা উচিত হবে না যে কে আসলে এই ঘটনার পেছনে, বা সেই ধারণাটা বলা উচিত হবে না, আর সরকার বললে সেটি রীতিমতো অপরাধ, যে বিষয়টি বুঝতে পারলাম। কিন্তু এতে কি আপনারা একটু বলবেন যে কি মনে হয়, মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, কার স্বার্থে বা কার জন্য এটি লাভজনক হলো সচিবালয়ে আগুন ধরিয়ে? ডাক্তার আব্দুল ভালোভাবে মতো বলেন। স্যার, আপনি বুঝেছেন আমার প্রশ্নটা? যে আপনি হ্যাঁ, তাহলে বুঝতে একটু বলুন, পেরেছি। আমি মাসুদ কামাল, আমি আশা করছি একটু পরে শুনবেন আমাকে। আপনি যে প্রশ্ন করছেন, আসলে সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে এবং মাসুদ কামাল ভাই দুইজনকে শার্লক হোমস হতে হবে। তো ছোটবেলায় আমি অনেক গোয়েন্দা বই পড়েছি, আমি আপনাকে অনেকগুলি মোটিভ বা কার কার বেনিফিট হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করতে পারি, কিন্তু এটা কোনো নির্দিষ্ট আলোচনা। প্রথমত, এই আগুন ধরার ফলে কি হয়েছে, একটা আতঙ্ক তৈরি, যে যে কোনোখানে আগুন ধরতে পারে, ফলে যারা আতঙ্ক তৈরি করতে চায় এমন কোন পক্ষ থাকলে তাদের বেনিফিট। দ্বিতীয় হচ্ছে, জনপ্রশাসনের সংস্কার নিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তো জনপ্রশাসনের সংস্কার কারা বন্ধ করতে চায়, তাদের উপকার হয়েছে, কেননা এখন নথিপত্র পুড়ে গিয়েছে, সচিবালয়ে লোকজন ঢুকতে পারছে না, একটা অদ্ভুত অবস্থা। এই সময়ের মধ্যে সংস্কার কি, আগে নথি খুঁজে বের করো, আগে পোড়া বাড়ি ঠিক করো, তাই না? তৃতীয় হচ্ছে, কার এখানে উপকার হয়েছে, এটা হওয়াতে উপকার হয়েছে যে এটা বলার একটা সুযোগ এসেছে যে আহ, বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে হবে, কারণ এরা নাশকতা চালাচ্ছে। তাহলে যারা নিষিদ্ধ করতে চায় তাদের উপকার হয়েছে, তারা নিষিদ্ধবাদীরা বেশ একটা সুযোগ পাবে যে একটা দলকে, দুইটা দলকে বা পাঁচটা দলকে নিষিদ্ধ করে দাও, তারা এগুলা করে। সবচেয়ে বেশি উপকার হয়েছে কার, যে আগুন লাগিয়েছে তার, তাকে আমরা খুঁজে বের করার জন্য যে তদন্ত কমিটি করা দরকার বা একটা আস্থা সম্পন্ন তদন্ত কমিটি দরকার, সেটা করি না। না করাতে তার পার পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে আওয়ামী লীগের উপকার হয়েছে। যারা পালিয়ে গেছেন তারা বলতে পারছেন যে দেখো দেখো, এরা তো কিছু করতে পারে না, এরা তো পারছে না। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, যেহেতু হেলিকপ্টারের প্রশ্নটা এসেছে, আপনি দেখেন আহ, হেলিকপ্টারে উপদেষ্টা গিয়েছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ। এই সরকারি কোন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে, কোন নতুন উন্নয়ন কর্মকাণ্ড? তাহলে উনি কি দেখতে গিয়েছিলেন, যে আগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এখনো চলছে কিনা, নাকি আগের সরকার কোনো উন্নয়ন করে নাই? কার উন্নয়ন উনি দেখতে গিয়েছিলেন? যে উন্নয়নের গর্ব করতেন, মানে করতো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যে সারা দেশে তারা উন্নয়ন করছে, উত্তরবঙ্গের উন্নয়ন, তার চেয়ে আরেকটি বড় প্রশ্ন আসে, উত্তরবঙ্গই কেন? দেশের তো সব জায়গাতে উন্নয়ন হচ্ছে, উত্তরবঙ্গে গিয়ে উন্নয়ন করতে হচ্ছে কেন? তাই না? উত্তরবঙ্গে উন্নয়নের বিষয়টি এইভাবে এত দ্রুততার সাথে, মানে 7 দিনের মধ্যে উন্নয়ন দেখে ফেলতে হবে, তাই না? আমরা যখন যুক্তিটা পেয়েছি তাদের কাছ থেকে যে দ্রুত এই উন্নয়ন দেখা সম্ভব না বলে সড়ক পথে বা অন্য পথে এটা খুব দ্রুততার সাথে এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়া যায় না বলে, বা এক স্থান থেকে আরেক স্থানে, তাই হেলিকপ্টারে করে যেতে। প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টারটা তো সরকারি না। তো সরকারি না বেসরকারি হেলিকপ্টার ভাড়া করার জন্য যে টাকাটি এসেছে, এই টাকাটি কোন খাত থেকে এসেছে? যেই খাত থেকে এসেছে সেই টাকাটি দিয়ে হেলিকপ্টার ভাড়া না করে যদি এই উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা আগামী 1 মাস ধরে হতো, তাহলে কি উন্নয়ন অনেক পিছিয়ে যেত? বা ধরেন আগামী 1.5 মাস ধরে হতো? অনেক ধরনের প্রশ্ন জাগছে, যে প্রশ্নগুলি আসলে আমাদের কাছে, আমরা মনে করি যে এই প্রশ্নগুলি উত্থাপন করার সুযোগ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারাই করেছে। তাদের নিয়ে প্রশ্ন তোলার জন্য অন্য কাউকে কোনো প্রশ্ন করতে হচ্ছে না, নিজেরাই তাদের কাজকর্ম কথাবার্তা নানান ভাবে তারা এই প্রশ্নগুলো উত্থাপনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমরা দেখেছি যে বিদেশ থেকে যারা বিভিন্ন ব্লগিং করতেন, যারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিতেন, যারা বিদেশ থেকে নিজেদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলতেন, এমন একজন দাবি করেছেন যে একটি মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা ফোন করে তার সঙ্গে উপদেশ নেন। যদিও বা উপদেশ নেন, এটা কি উনি বলতে পারেন প্রকাশ্যে যে অমুক অমুক আমার কাছ থেকে উপদেশ নেয়? এবং এই কথা বলে দিলে আপনার কি মনে হয় না যে তার কাছে সবাই তদবিরের জন্য ভিড় করবে? উনি তদবির হয়তো করেন না, উনি অত্যন্ত সৎ মানুষ, কিন্তু তদবিরের ভিড় যে তার কাছে যেতে পারে, এই সম্ভাবনা কি তৈরি হয় না? আমি যদি কালকে এখানে প্রকাশ্যে বলতে থাকি অমুক অমুকটা আমার কাছে ফোন করে পরামর্শ নেয়, তাহলে কি কালকে থেকে অমুক অমুকের দপ্তরে কোনো কাজ থাকলে তমুক তমুক আমার কাছে এসে তদবির করার চেষ্টা করবে না? করবে কিন্তু। এবং
এবং সঙ্গে সঙ্গে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে যে বিদেশ থেকে দুর্নীতি হচ্ছে, অর্থ গ্রহণ করে এইখানে পদ ঠিক করে দেওয়া হচ্ছে, নানান জায়গাতে এরা প্রভাব বিস্তার করছেন। এই কথাগুলি তৈরি হওয়ার সুযোগ তারা দিচ্ছেন কেন? এবং অনেক ধরনের সিদ্ধান্ত আছে যেগুলির কোনো কার্যকারণ তারা বিবেচনা করেন না। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যিনি দাবি করেছেন যে স্বাস্থ্য বিভাগের একজন সহকারী উপদেষ্টা তার কাছে ফোন করে জানিয়েছেন যে কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দেওয়া হবে। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দেওয়া হলে কি ঘটে আমি আপনাকে একটা জিনিস বলি। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে দিলে কেমোথেরাপির দাম কমবে, এটা খুবই ভালো কথা। ক্যান্সার রোগীরা আরেকটু সস্তায় ওষুধ পাবেন, কিন্তু কেমোথেরাপির ওষুধের দাম ততটুকুই কমবে যতটুকু ভ্যাট তুলে দিয়ে। তাতে করে কি ওষুধ কোম্পানির লাভ কমবে? ওষুধ কোম্পানির লাভ বাড়বে। কেননা ওষুধ কোম্পানি 100 টাকার ওষুধ 115 টাকায় বিক্রি করতে বলে 6টা ওষুধ বেচলে একটা ওষুধ কম বিক্রি হতো, কারণ 690 টাকা লাগতো। এখন 15 টাকা ভ্যাট তুলে দিলে সে 6টার জায়গায় 7টা ওষুধ বেচতে পারবে, কারণ 7 নম্বর ওষুধটাও 90 টাকায় নেমে আসে বা 100 টাকায় নেমে আসে। ওই যে 15 টাকা লাগলো না। ওই ওষুধ কোম্পানির যে মূল লাভ, সেই লাভটি কমছে, বরং একটা ওষুধ বেশি বেচার কারণে কেমোথেরাপি বিক্রি করে ওষুধ কোম্পানির লাভ বাড়বে। কেমোথেরাপি থেকে ভ্যাট তুলে নিলে সাধারণ মানুষের যে খুব উপকার হয় তাও কিন্তু না। এই জন্য না যে সাধারণ মানুষ কি সবাই ক্যান্সারে আক্রান্ত? একটা জনসংখ্যার কত পার্সেন্ট লোক ক্যান্সারে আক্রান্ত হয়? আমাদের এখানে যে ওষুধের দাম কমা দরকার সেটি হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটি হচ্ছে হাইপার টেনশনের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ, মানসিক রোগের চিকিৎসার ওষুধ। আমাদের এখানে কমা দরকার অ্যাজমার চিকিৎসার ওষুধ। আমাদের এখানে দাম কমা দরকার টিকা। আমাদের এখানে দাম কমছে কোন ওষুধের? কেমোথেরাপির, যেটা সাধারণ গরিব লোক এত দাম, ওইটা 15 টাকা ভ্যাট কমলেও কিনতে পারে। গরু খাসি বিক্রি করে তাকে এটা কিনতে হয়। মূলত কেমোথেরাপির উপর ভ্যাট তুলে দিলে লাভ হবে সমাজের ধনী শ্রেণীর অথবা যারা কেমোথেরাপির খরচ বহন করতে পারেন তাদের। কেমোথেরাপির উপর ভ্যাট না তুলে দিয়ে যে ভ্যাটটা সরকার নেবেন সেই ভ্যাটটা বরং এই যে যারা আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদেরকে দিয়ে দেওয়া হোক। আপনার কিংবা প্রস্তাবনা এই স্পষ্ট টাকাটা দিয়ে, ডাক্তার আব্দুল নূর তুষার, তাহলে এই এখানে টাকাটা আসলে দিয়ে কি গরিব করব? মানুষের জন্য, হ্যাঁ। এই টাকাটা দিয়ে গরিব মানুষের জন্য কেমোথেরাপি ব্যাংক করা হোক, যেখান থেকে গরিব মানুষ ফ্রি কেমোথেরাপি নিতে পারবে। কিন্তু আসলে তো উপকার সবাই করার চেষ্টা করছেন, তেলা মাথায় তেল দেওয়ার চেষ্টা করছেন। সামিটের আজিজ সাহেব বললেন আজকে থেকে তিনি বাংলাদেশি না, কিন্তু সামিটের আজিজ সাহেব কোন দেশ থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে বড় ধনী হয়েছে? কোন দেশ তার বিদ্যুৎ কিনে? পৃথিবীর কোন কোন দেশে উনি বিদ্যুৎ বিক্রি করেন? কই কেউ তো তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছে না, কোনো প্রশ্ন করছে না। আমাদেরকে যদি প্রশ্ন করি তাহলে সবার ব্যাপারে প্রশ্ন করতে হবে, জি। শুধু একদল লোকের প্রশ্ন করবে না। আওয়ামী লীগ থেকে বেনিফিট নিয়ে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তারা নাগরিকত্ব ত্যাগ করে দিচ্ছেন, তাদের নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এটা কি করে হয়? এখন তাদের কাছ থেকেও কোনো বেনিফিট নেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নটাও একটু আমি করতে চাই, যে তাদেরকে তদন্ত কমিটি তৈরি করতে হবে। এই তদন্ত দেখেন, কমিটিতেই তো সব আটকে যায়। আর্মিন তদন্ত কমিটি করতে হবে। মজার ব্যাপার হচ্ছে তদন্ত কমিটি করার পরেই হয়তো এই লোকগুলাই পরামর্শ দেয় এই তদন্ত কমিটি বদলাও, কারণ আমরা তো অন্য কেউ তো দাবি করছেন না যে তারা পরামর্শ দেন, কিন্তু এরা দাবি করছেন যে এরা সেই সুদূর দূরবর্তী ইউরোপ আমেরিকা থেকে তারা পরামর্শ দিচ্ছেন এবং সেই পরামর্শে সরকার চলছে। তাহলে তো বলতে হবে উপদেষ্টার উপরে উপদেষ্টা আছে, বিদেশে থাকে। এইগুলি বন্ধ করতে হবে। উপদেষ্টাদেরকে প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন। স্বাস্থ্য সংস্কারের কমিশন বসে আলাপ করেছে, কাদের সাথে আলাপ করেছে কেউ জানে না। তারা বলেছে আমরা অংশীজনদের সাথে আলাপ করেছি। তারা নিজেদের পছন্দ অনুযায়ী অংশীজনদের সাথে আলাপ করে, যারা তাদেরকে কোনো প্রশ্ন করবে না। আবারও সেই প্রশ্ন নয় তেল দিতে এসেছি, এটা শুরু হয়েছে। প্রশ্ন নয় চুপ করে থাকতে এসেছি, শুরু হয়েছে। প্রশ্ন করলে অ্যাক্রেডিটেশন কার্ড হারাতে এসেছি, সেই অনুষ্ঠান শুরু হয়েছে।